experience every moment through our voice. গল্পে খুঁজে পাবে ভালোবাসার স্পর্শ। রাশিয়ার ইয়েকাতেরিনবার্গ শহর যেন আজ বৃষ্টিতে ভাসছে। এবছরের ভিতর এই প্রথম এত ভারী বৃষ্টি হলো। গত বেশ কয়েকদিন ধরেই চলছে একটানা বৃষ্টিপাত। রাস্তাঘাট তলিয়ে গেছে বৃষ্টির জলে। বাহিরের জগতে মানুষের চলাচলও লঘু হয়েছে এর দরুন। ঘড়ির কাঁটা জানান দিচ্ছে এখন মাঝরাত। বাইরে মানুষের চলাচল নেই। এই তীব্র নিশুতি বৃষ্টির রাতে সবাই দরজায় খিলেটে ঘুমিয়ে গেছে। হয়তো কদাচিৎ 2-3 জন এখনও আছে বাইরে। হেসেতু নামের মেয়েটাও তাদেরই অন্তর্গত। হেসেতু একটা রেস্তোরাঁয় কাজ করে। সন্ধ্যার থেকে তার কাজ শুরু হয়ে 5 ঘন্টা যাবৎ চলে। কিন্তু আজ সে ভুলবশত 2টো প্লেট ভেঙে ফেলেছে, যার কারণে রেস্তোরাঁর মালিক 1 রাত পর্যন্ত কাজ করিয়েছে তাকে। রেস্তোরাঁর মালিক একজন মোটাসোটা আফ্রিকান মহিলা। মহিলাকে হেসেতুর কখনই পছন্দ হয়নি। মহিলার ব্যবহারের কারণে সে অনেকবার চাকরি ছেড়ে দেওয়ার কথা চিন্তা করেছে, কিন্তু অন্যত্র চাকরি না হওয়ার কারণে সে চাকরিটা ছাড়তে পারছে না। যেহেতু অনাথ, নিজের যাবতীয় চাহিদা নিজের অর্জিত অর্থ দ্বারাই সম্পূর্ণ করতে হয়। কাজটা ছেড়ে দেওয়া তার জন্য অনেক কঠিন ব্যাপারের জন্য। আজ অবশ্য সে কাজে আসতেই চাচ্ছিল না বৃষ্টির কারণে। এত বৃষ্টি শুরু হয়েছে। দুর্ভাগ্যবশত কোনো গাড়িও পায়নি। অগত্যা পায়ে হেঁটেই বাড়িতে ফিরতে হচ্ছে। হেসেতুর মাথার উপর কালো ছাতা। বৃষ্টির পানি ছাতায় পড়ে গড়িয়ে যাচ্ছে। হাঁটার কারণে ছলাৎ ছলাৎ একটা শব্দ হচ্ছে পানিতে। নিজ এলাকার মধ্যে ঢুকে পড়েছে সে। সরু একটা গলি পার হয়ে যাচ্ছে। হৃৎপিণ্ডটা লাফাচ্ছে দ্রিম দ্রিম করে। গত 2 মাসে মোট 6 জন মানুষ খুন হয়েছে এলাকার ভিতর। খুনের ধরন একই। বলা হচ্ছে এটা কোনো সিরিয়াল কিলারের কাজ। পুলিশ তদন্ত চালাচ্ছে। হেসেতুর নেত্রপটে ভাসতে লাগলো মৃত লাশগুলোর ছবি। প্রতিটা লাশের মাথা থেতলানো। পুরো শরীর ক্ষত বিক্ষত করা হয়েছে ধারালো অস্ত্র দ্বারা। মাথা থেকে কান দুটো কেটে নেওয়ার ফলে কান অদৃশ্য। বুকের বাঁ পাশে ঠিক যেখানে হৃৎপিণ্ড, সেখানে বারবার ধারালো অস্ত্র চালানো হয়েছে অনেকবার। হাত পায়ের নখগুলো উঠিয়ে নেওয়া হয়েছে। হেসেতুর পুরো শরীরে বিজলি চমকানোর মতো ভয় চমকে উঠল। এখন যদি তার উপর হামলা করে সেই খুনি? আশেপাশে একটা মানুষেরও অস্তিত্ব নেই। সে চিৎকার করলেও কেউ দেখতে আসবে না। তাকে যত দ্রুত সম্ভব বাড়িতে পৌঁছতে হবে। হেসেতুর পায়ের গতি দ্রুত করল। অল্পতেই সে পার হয়ে গেল অনেকটা পথ। কিন্তু হঠাৎ অদ্ভুত কিছু অনুভব করায় জমে গেল বরফের ন্যায়। মনে হলো সে দাঁড়ানো মাত্র পিছনের পানিতে যে শব্দটা হচ্ছিল সেটাও থেমে গেছে। হেসেতুর শির দ্বারা বেয়ে ভয়ের সত্যধারা গড়িয়ে পড়ল। থরথর করে কাঁপতে লাগলো তার শরীর। পিছনে কারো উপস্থিতি অনুভব করতে পারছে। কেউ একজন আছে পিছনে। আর তার ধারণা এটা ওই খুনিটা। তাকেও খুন করতে এসেছে। ভয়ের ঝটিকা তীব্র হয় হেসেতুর। চোখ বেয়ে জল গড়ায়। সে ভয়ে এতটাই আড়ষ্ট যে সামান্যতম পিছনে ফেরার শক্তিটুকু খুঁজে পেল না। সাহসের স্থিতি ভয়ে শুকিয়ে মরুভূমির রূপ ধারণ করেছে। কিছু সময় এভাবেই কাটল। পিছনে আর কোনো শব্দ হলো না। পিছনের মানুষটা একটুও নড়েনি পর্যন্ত। কিছু সময় পর হেসেতু ভিতহৃদয়ে আস্তে করে মাথা ঘুরিয়ে তাকালো। আর ঠিক তখনই রেনকোট পরা লোকটা হাতের হাতুড়ি দিয়ে আঘাত করলো হেসেতুর মাথায়। যন্ত্রণা আর ভয়ে চিৎকার করে হেসেতু পড়ে গেল গলির রাস্তায়। পানিতে ঝপ করে শব্দ হলো একটা। লোকটা এগিয়ে এসে হাতুড়ি দিয়ে একের পর এক আঘাত করতে শুরু করলো হেসেতুর মাথায়। হেসেতুর শরীর নেতিয়ে পড়তে বেশি সময় নিল না। প্রথমে অসহ্য আঘাতে চিৎকার করলেও বেশিক্ষণ স্থায়ী হলো না সে চিৎকার। ক্ষণিকের ভিতরেই তার চিৎকার করার শক্তিও লোপ পেল। চোখ, নাক, ঠোঁট সর্বত্রই হাতুড়ির বাড়ি লাগার কারণে গভীর জখম সৃষ্টি হয়েছে। এই মুহূর্তে ওর মুখ দেখলে ভয়ে হৃৎপিণ্ড নড়ে উঠবে যে কারোর। স্ট্রিট লাইটের আলোয় ঝাপসা হলেও তাতে দেখা গেল পানির বর্ণ লাল রূপ ধারণ করেছে। ধীরে ধীরে লাল রংটা আরও বিস্তৃত হলো। রেইনকোট পরিহিত লোকটার হাতুড়ির জোরালো বাড়িটা আবারও গিয়ে লাগলো হেসেতুর মাথায়। হেসেতুর শরীর নিথর। যদিও নিথর শরীর থেকে প্রাণ পাখিটা তখনও উড়াল দেয়নি, তবে ক্রমশ ক্ষীণ হয়ে আসছে জীবনের প্রহর। সেন্ট পিটার্সবার্গ, রাশিয়া। সময়টা 2021 সাল। সাদা ওয়েডিং ড্রেস পরিহিত মেয়েটির 2 চোখে প্রতারণার অশ্রু ছলছল করছে। তার বিশ্বস্ত পুরুষটা তার সাথে এত বড় প্রতারণা করলো, এভাবে ঠকালো।
তার বিশ্বাস ভালোবাসাকে? তারাশ নাতালিয়ার 2 হাত আঁকড়ে ধরে ব্যাকুল কণ্ঠে বলল, এটা বিশ্বাস করো না নাতালিয়া, এটা ফেক, এটা অবশ্যই ফেক। আমি তোমাকে সত্যি ভালোবেসেছিলাম তারাশ। নাতালিয়ার চোখ বেয়ে জল নেমে গেল। কিন্তু কিন্তু তুমি আমাকে মিথ্যে বলেছো। যে সম্পর্কের ভিতর মিথ্যে থাকে সেই সম্পর্ক কোনোদিনও সুখী হয় না। ধরে রাখতে চেয়েও পারল না। নাতালিয়া ফিরে এলো, যেখানে কিছুক্ষণ পরই তার আর তারাশের বিয়ে হতো। নাতালিয়ার বাবা ইম্মানুয়েলকে বলল, ফিরে চলো বাবা, আমি এই বিয়ে করব না। অল্পক্ষণের মধ্যেই চার্চ ফাঁকা হয়ে গেল। তারা শত বলেও নাতালিয়া আর ওর পরিবারকে মানাতে পারল না। এক পর্যায়ে সে ক্লান্ত হয়ে হাল ছেড়ে দিল। চার্চে তারাশ আর তার গোটা কতক বন্ধু রয়েছে এখন। তারাশের মা বাবা কেউ উপস্থিত নেই, তারা থাকে মস্কোতে। কথা ছিল বিয়ের 2 দিন পর সে আর নাতালিয়া মস্কোতে গিয়ে মা বাবার আশীর্বাদ গ্রহণ করবে এবং ওখানে কিছুদিন থাকবে। কিন্তু সব কিছু এখন ভেঙে গেছে। তারাশের প্রচণ্ড ক্ষোভে চিৎকার করতে ইচ্ছে হলো। তারাশের সবচেয়ে কাছের বন্ধু লিওনিদ এসে নিচু স্বরে বলল, জেনেভিয়া পার্কিং সাইডে আছে। তারাশের দু চোখ হঠাৎ রাগে আগুনের মতো দীপ্তি ছড়ালো। ক্ষুব্ধ চৈতন্যে দাঁতে দাঁত চেপে উচ্চারণ করল। সে দ্রুত গতিতে বেরিয়ে গেল চার্চের ভিতর থেকে। চার্চের লনটা বিশাল, সবুজ ঘাসে আবৃত। বিশাল লনটার একপাশে রয়েছে পার্কিং সাইট। ওখানে মাত্র 4টা গাড়ি দাঁড়িয়ে আছে। তার ভিতর থেকে জেনোভিয়ার গাড়িটা খুঁজে বের করতে তারাশের কোনো প্রকার কষ্টই হলো না। সে এগিয়ে এসে প্রচণ্ড এক আঘাত করল জেনোভিয়ার গাড়িতে। বেরিয়ে এসো, চেঁচিয়ে বলে উঠল জেনোভিয়াকে। জেনোভিয়া বের হলো না। গাড়ির কাজটা নেমে গেল নিচে। ভিতরে দেখা গেল নীলাভ রঙের পোশাক পরিহিত একটা মেয়ে বসে আছে। চেহারা তার উজ্জ্বল ফর্সা এবং গোলাকৃতির। মাথায় একটা হেয়ার ব্যান্ড। কাঁধ বেয়ে সোনালি চুলগুলো সামনে নেমে এসেছে। নীল চক্ষুদয় তারাশের উপর আবর্তিত। তারাশকে গভীর চোখে দেখছে সে। তারাশের পরনে বিয়ের স্যুট, চুলগুলো পরিপাটি করে আঁচড়ানো। ফ্রেশ শেভিং করা মুখটা আজ বেশি উজ্জ্বল এবং সুন্দর দেখাচ্ছে। বিয়ে বলে কি তারাশ বেশি সুন্দর হয়ে গেছে, ভাবলো জেনোভিয়া। এও ভাবলো তারাশ আগে থেকেই বেশ সুন্দর ছিল। বিয়ের দিনে এত সুন্দর হওয়ার কোনো প্রয়োজনই ছিল না। যে সুন্দর তার আরো বেশি সুন্দর কেন হতে হবে? কি বলেছো তুমি নাতালিয়াকে? ভীষণ রেগে তারাশ বলল, তোমার আর আমার ভেতর এখনো রিলেশনশিপ চলছে। যে রিলেশনশিপ 4 মাস আগেই ভেঙে গেছে, সেই রিলেশনশিপ। আর কি বলেছো? তোমার গর্ভে আমার সন্তানের অস্তিত্ব। আর ইউ সিরিয়াস? ভুয়া প্রেগনেন্সির রিপোর্ট দেখিয়েছো তুমি ওকে। কেন করেছো এসব? আমার বিয়ে ভাঙার কি কারণ? আমার সুন্দর জীবন অসুন্দর করার লক্ষ্য কেন নেমেছো তুমি? চিৎকার করে জানতে চাইল তারাশ। আমাদের বিচ্ছেদ ঘটেছে 4 মাস আগে, অথচ তুমি নাতালিয়ার সাথে 5 মাস যাবৎ সম্পর্কে আছো। এর মানে 1 মাস তুমি আমার সাথেও সম্পর্ক রেখেছো আর নাতালিয়ার সাথেও। জেনোভিয়া আরো কিছু বলার আগেই তারাশ বলল, না, আমি রাখিনি। তোমার সাথে আমি সম্পর্ক রাখিনি। তোমার সাথে আনুষ্ঠানিক ব্রেকআপের আগে আমি 2 মাস ধরে তোমার সাথে যোগাযোগ বন্ধ রেখেছিলাম। সুতরাং বলা যায় আমাদের বিচ্ছেদ ঘটেছে 6 মাস আগে, যার আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদের বয়স 4 মাস। সেটাই তো, 4 মাস কেন? যদি তুমি আমার সাথে থাকতে এতই অস্বাচ্ছন্দ্য বোধ করতে, তখন তোমার আরো আগে বলা উচিত ছিল আমাকে। কিন্তু তুমি নাতালিয়ার সাথে 1 মাস প্রেম করার পর আমার সাথে ব্রেকআপ করেছিলে। ওটাই তোমার ভুল। আর ভেবে নাও এটাই তোমার ভুলের শাস্তি। হ্যাঁ, ভুল। আমার জীবনের সবচেয়ে বড় ভুল তো তোমার মতো পাগল একটা মেয়ের সাথে প্রেম করেছিলাম। তারাশ আর কিছু বলতে চাইল না। সে জানে জেনোভিয়াকে বেশি কিছু বলে লাভ নেই। সে চার্চে প্রবেশ করার উদ্দেশ্যে যখন 1 পা সামনে এগোলো, তখনই জেনোভিয়া বলল, আসলে আমি তোমার বিয়ে কেন ভেঙেছি জানো? তারাশ দাঁড়ালো। কারণ আমি এটা সহ্য করতে পারছিলাম না। আমি তোমাকে ভীষণ ভালোবাসি। সেদিন যখন বলেছিলে আমাদের সম্পর্কটা তুমি আর সামনে এগিয়ে নিতে চাও না, তখন আসলে আমাদের সম্পর্কটা থেমে যায়নি, থেমে গিয়েছিল আমার হৃদস্পন্দন। আর আজ আমি এটা না করলে হয়তো চিরতরে আমার হৃদস্পন্দন থেমে যেত। আমি দুঃখিত এটার জন্য যে আমি তোমাকে ভালোবাসি। তারাশের হৃদয় সহসা অদ্ভুত কম্পনে কম্পিত হলো। যে কম্পনে হৃদয় কোমল হলো, চোখ জমাট বাঁধল নীর। সে পিছন না ফিরে বলল, যা করেছো তাতে আমার উচিত ছিল তোমাকে গ্রেফতার করা।
কিন্তু করুণা করে তোমাকে ছেড়ে দিয়েছি। আর দাঁড়িয়ে থেকো না, আমি এতটা ভালো নাও থাকতে পারি। তারাশ পিছনে গাড়ি চলে যাওয়ার শব্দ শুনতে পেল। তাকিয়ে দেখলো চার্চ এরিয়া থেকে বেরিয়ে যাচ্ছে জেনোভিয়ার গাড়ি। হয়তো মেয়েটা তার কথা শোনেনি। তারাশ দীর্ঘশ্বাস ত্যাগ করে বলল, আমি নাতালিয়াকেও ভালোবাসি না, আর তোমাকেও না। নাতালিয়াকেও ভালোবাসি না বলার সময় যতটা দৃঢ় শোনালো তারাশের কণ্ঠ, তোমাকেও না বলার সময় সেই দৃঢ়তা যেন ততটাই নড়ে উঠল। কণ্ঠের মতো তার হৃদয়েও দৃঢ়তা নেই, নড়বড়ে। ছেলেটার নাম বেনিম কক্স, বয়স 28, চুল এবং চোখের রং উভয়ই গাঢ় কালো। ওর ত্বকের রং খুবই উজ্জ্বল, চেহারায় সৌন্দর্যের উজ্জ্বলতা প্রভাব প্রজ্বলিত। চোখে কোনো সমস্যা নেই, তবুও ওকে সবসময়ই গোল ফ্রেমের চশমা পরে থাকতে দেখা যায়। এমনিতেই আলাভোলা দেখতে, চশমা পরার কারণে যেন আরও বেশি আলাভোলা লাগে। বাবা মায়ের একমাত্র সন্তান। ওদের পৈতৃক নিবাস আমেরিকায়। আগে ইয়েকাতেরিনবার্গে থাকতো, কিন্তু সে শহর ছেড়ে এখন সেন্ট পিটার্সবার্গ এসেছে। এখানে বাবা রিচার্ড কক্স একটা দোকান কিনেছে। এই দোকানটাকেই নিজের ব্যবসায়ের মাধ্যম হিসেবে গড়ে তুলবে। এটা এক মালিকানা ব্যবসা। এক মালিকানা ব্যবসায় কোনো ঝামেলা নেই। লাভ হলেও সম্পূর্ণ লাভের অংশ নিজের, আর ক্ষতি হলেও সেই ক্ষতির দায়ভার নিজেকেই পোহাতে হয়। বেনিমের এই বিষয়টা খুব পছন্দ। অন্যের সাহায্য ছাড়া যে কোনো কাজেই অনেক আনন্দ এবং তৃপ্তি লুকিয়ে থাকে। তবে বেনিম এই শহরে কি কাজ করবে তা এখনও ঠিক করেনি, তবে ঠিক করে ফেলবে। গাড়ি এসে 2 তলা খয়েরি রং করা বাড়িটার সামনে রাস্তায় থামল। রিচার্ড কক্স আর বেরি উইলো নেমে গেলেন গাড়ি থেকে। বেনিমও নামলো। ট্রাক থেকে জিনিসপত্রগুলো নামিয়ে ভিতরে নিয়ে যেতে হবে। ট্রাকের ড্রাইভারও সাহায্য করছে কাজে। বেশিরভাগ জিনিসপত্রই ইতোমধ্যে ভিতরে নিয়ে যাওয়া হয়েছে। গোটা কতক বক্স আছে শুধু। বেনিম বইপত্রের বক্সটা উঠিয়ে নিয়েছিল হাতে। এর মাঝেই ঘটল এক দুর্ঘটনা। জিন্স শার্ট পরা একটা মেয়ে দৌড়ে আসছিল এদিকেই। বেখেয়াল হয়ে দৌড়ানোর ফলে মেয়েটার ধাক্কা লাগলো বেনিমের হাতের বক্সটার সাথে। বক্সটা বেনিমের হাত ফসকে পড়ে গেল রাস্তায়। বেনিমের মস্তিষ্ক দপদপ করে জ্বলে উঠল রাগে। সে চকিতে সামনে তাকালো মেয়েটার দিকে। মেয়েটার ঘটনার আকস্মিকতায় ক্ষণকালের জন্য দাঁড়িয়ে গেল। বেনিমের চোখে শান্ত অথচ ক্ষিপ্র দৃষ্টি। মেয়েটাকে বলল, বক্সটা উঠিয়ে দাও। পেছন থেকে একটা মহিলার কক্ষ কর্কশ স্বর ভেসে এলো তখনই। মেয়েটা সেদিকে তাকালো। মহিলাটা তেড়ে আসছে। মেয়েটা আবারও দৌড় দিল সামনের দিকে, বেনিমকে বক্সটা না উঠিয়ে দিয়েই। বেনিম বক্সটার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল অনেক সময়। ভাবলেশীন। অন্তত সরি বলা উচিত ছিল মেয়েটার। বিড়বিড় করলো বেনিম। গাড়ির সামনে হঠাৎ কোত্থেকে একটা মেয়ে চলে এলে অপ্রস্তুতভাবে গাড়িতে দ্রুত ব্রেক কষল রোমেরো। আতঙ্কে তার সাদা মুখ আরও সাদা হয়ে উঠল। নিঃশ্বাস পড়তে লাগলো ভারী। মেয়েটা যদি তার গাড়ির নিচে চাপা পড়ত, তার গাড়ির চাকার নিচে চাপা পড়ে যদি মেয়েটার হাড় ভাঙত, যদি এই মুহূর্তে রক্তের স্রোত বয়ে যেত রাস্তায়, যদি খুনের দায়ে পুলিশ তাকে গ্রেপ্তার করত। ওহ ঈশ্বর! চোখ বন্ধ করে স্বস্তির নিঃশ্বাস নিল রোমেরো। চোখ মেলে দেখল মেয়েটাও ভয়ে জমে গেছে। একটু নরণচরণ নেই মেয়েটার। হঠাৎ কোত্থেকে একজন মহিলা এসে মেয়েটাকে হাত দিয়ে মারতে শুরু করলো। মেয়েটা মহিলাকে বলতে লাগলো, ব্যথা পাচ্ছি মামা, মেরো না, আমি নিজে থেকে যাইনি বাইরে, বিশ্বাস করো। এরই আমাকে নিয়ে গিয়েছিল, বিশ্বাস করো তোমার এই লক্ষ্মী মেয়েটাকে। মেয়েটার গলায় মিনতির সুর। রোমেরো দারুণ বিরক্ত। তার রাস্তা আটকে মা মেয়ে মিলে এক কেমন সার্কাস শুরু করেছে। সে মা মেয়েকে শাসনের জন্য নামলো গাড়ি থেকে। দুজনকে ডেকে বলল, এই সমস্যা কি তোমাদের? আমার পথ আর কি কেমন নাটক শুরু করেছ? পথ ছাড়ো, নয়তো দুজনকে গাড়ি দিয়ে রাস্তার মাঝে পিষে চলে যাব। রোমেরো গাড়িতে উঠে বসলো। সে গাড়ি স্টার্ট দিলেই মা মেয়ে দুজনই দৌড়ে রাস্তার পাশে সরে গেল। রোমেরো বিরক্তির সুরে বলল, পাগল মানুষজন। নির্দিষ্ট স্থানে এসে গাড়ি থামল রোমেরো। তার পাশের সিট, পিছনের সিট এবং গাড়ির ডিকি সব পূর্ণ জিনিসপত্রে। আজ সে নতুন বাসায় উঠবে। এই শহরেও সে নতুন। আগে ইয়েকাতেরিনবার্গ শহরে থাকতো, কিন্তু শহরটার প্রতি তার বিতৃষ্ণা জমে গিয়েছিল। বলা বাহুল্য যে প্রায় অনেক স্থানেই সে 1 বছরের বেশি থাকতে পারেনি। 1 বছরেই তার বিতৃষ্ণা চলে এসেছে। তবে ইয়েতেরিনবার্গ শহরের প্রতি বিতৃষ্ণাটা একটু আগে ভাগেই এসেছে।
মোটে 10 মাস থেকেছিল সেখানে। রোমেরো একবার ভিতরে ঢুকে দেখলো বাড়িটার। সে অনলাইনে বাড়িটা দেখেছিল, আর অনলাইনেই বাড়িটার 6 মাসের জন্য ভাড়া নিয়েছে। একটা বেডরুম, লিভিং রুম, কিচেন, ওয়াশরুম ব্যতীত আর কিছু নেই। থাকারই বাকি দরকার, একজন মানুষের থাকার জন্য এই যথেষ্ট। রান্নাঘরে চুলা, ওভেন, ফ্রিজ সবই আছে। যদিও ফ্রিজও পাবে এটা সে আশা করেনি। ভেবেছিল ছবিতে বেকারই ফ্রিজ দেখাচ্ছে, কিন্তু না, তারা ওর ধারণাকে ভুল প্রমাণিত করেছে। বাইরে চলে এলো রোমেরো, আশপাশটায় চোখ বুলালো। রাস্তার দুপাশেই বাড়ি। তার বাড়িটার বাম পাশে একদম পাশাপাশি আরও 2টো বাড়ি আছে। বাড়ি 3টার দূরত্ব খুবই সীমিত। কাঠের বেড়া ছাড়া আর কিছু নেই বাড়ির 3টাকে আলাদা করার। বাড়ি 3টার রং এক হলে ভালো হতো, ভাবলো রোমেরো, কিন্তু রং ভিন্ন। তার বাড়িটা বাদামি, ভিতরের বাড়িটা সাদা, আর তার পরের বাড়িটা খয়েরি রঙের। বাড়ি 3টার সামনে রাস্তার উপরে আরও একটা বাড়ি রয়েছে সাদা রঙের। আরও বেশ কিছু বাড়ি ছড়িয়ে ছিটিয়ে আছে এপাশে ওপাশে, সেগুলো কিছুটা দূরবর্তী। গাড়ির দিকে এগিয়ে গেল সে। আগের বাসা থেকে সব কিছু আনেনি, আজকে সাথে করে টুকিটাকি যা পেরেছে নিয়ে এসেছে। কাল অথবা পরশু গিয়ে বাকিগুলো নিয়ে আসবে। জিনিসপত্রগুলো ঘরের ভিতরে নিয়ে আসতে গিয়ে রোমেরো অনুভব করলো এগুলো খুবই ভারী। সে ভিতরে বয়ে আনতে আনতে ক্লান্ত হয়ে গেল। সহসা সে দেখতে পেল মাঝখানে সাদা বাড়িটার সামনে কালো ট্রাউজার আর সাদা টি শার্ট পরা সোনালি চুলের একটা মেয়ে দাঁড়িয়ে আছে। সে সরল মনে মেয়েটার কাছে সাহায্য প্রার্থনা করে বলল, এই, আমাকে এগুলো ভিতরে নিয়ে যেতে সাহায্য করো। জেনোভিয়ার কানে কথাটা আসা মাত্র সে সচকিত হলো। সে এতক্ষণ ধরে ভাবছিল, অবাকও হচ্ছিল। তার বাড়ির দুপাশের 2টো বাড়ি এতদিন ধরে খালি পড়েছিল, কিন্তু 2টো বাড়ি একই সাথে বিক্রি হয়ে গেছে। আর আজ একই দিনে ক্রেতারা বাড়িতে উঠছে, তাও আবার প্রায় একই সময়ে। এক ক্রেতারা একটু আগে এসেছে, আর আরেক ক্রেতা তার ঠিক একটু পরে এসেছে। বিষয়টা খুবই আজব লাগছিল জেনোভিয়ার কাছে। এর মাঝে শুনতে পেল শেষে আসা ছেলেটা তাকে ডেকে কথাটা বলছে। জেনোভিয়া তাকালো ছেলেটার দিকে। ছেলেটার মাথায় কালো চুল, চেহারার গঠনও আকর্ষণীয়, কালো প্যান্ট আর টি শার্ট গায়ে, 2 চোখে সাহায্যকামী দৃষ্টি। জেনোভিয়া কাঠ গলায় বলল, আমি তোমার কাজের মেয়ে নই। বলেই ভিতরে চলে গেল সে। ওদিকে রোমেরো তাজ্জব হয়ে গেছে, এত বাজে ব্যবহার। সে এখন মেয়েটার নতুন প্রতিবেশীর সাথে প্রতিবেশী সদয় থাকবে, এটাই তো হওয়া উচিত। কিন্তু এই মেয়ে বাজে ব্যবহার করে চলে গেছে। পৃথিবী থেকে মানবতা উঠে গেছে, তার জলজান্ত উদাহরণ রোমেরো আরও একবার পেল। এই যে, আমি কি তোমাকে কোনো প্রকার সাহায্য করতে পারি? পিছন থেকে কথাটা এলো। কিঞ্চিত অবাক হলো রোমেরো। কথাটা কি তাকে বলেছে কেউ? কিন্তু এটা তো অসম্ভব। সে মনে প্রাণে বিশ্বাস করে পৃথিবীর বুক থেকে মানবতা বিলীন হয়ে গেছে, যার নিদর্শন সে এই একটু আগেই পেয়েছে। কিন্তু এখন কেউ যেচে এসে তার সাহায্য করতে চাইছে, এটা সত্যিই সে মানতে পারছে না, কিংবা বিশ্বাস হচ্ছে না তার। প্রথমে ভাবলো এটা কেবলই ভ্রম, কিন্তু পিছনে তাকিয়ে গোল চশমা, চোখের ডেনিম জিন্স শার্ট পরিহিত ছেলেটাকে দেখে চমকে গেল। কেউ কি সত্যিই তার সাহায্য করতে চাইছে? না, দরকার নেই, আমি নিজে করে নিতে পারবো, ধন্যবাদ। একজনের কাছ থেকে বাজে ব্যবহার পেয়ে রোমেরোর মন সায় দিল না আর কারো কাছ থেকে সাহায্য নিতে। ছেলেটা বলল, কিন্তু আমার কোনো সমস্যা ছিল না তোমাকে সাহায্য করতে। রোমেরো চমকে উঠল। মনে হলো এই ছেলেটার ভিতর কিছুটা মানবিকতা আছে। রোমেরোর ইচ্ছে করছে এখনই হাতের ব্যাগটা ছেলেটার হাতে তুলে দেয়, কিন্তু আবার নৈতিকতা দেখাতে গিয়ে বলল, না, এইটুকু কাজ আমি নিজে করে নিতে পারবো। ঠিক আছে, যেমন তুমি চাও। ছেলেটা আর যেচে এগিয়ে এলো না সাহায্য করতে। রোমেরো আহত হলো। ছেলেটা আরেকবার যদি সাহায্য করার কথা বলতো, সে অবশ্যই ছেলেটার সাহায্য গ্রহণ করত। কিন্তু রোমেরো তার কাপড়ের ব্যাগটা ভিতরে নিয়ে যেতে যেতে ভাবল, পৃথিবী থেকে আসলে মানবতা উঠে গেছে। বললাম সাহায্য চাই না, আর আমরা সাহায্যের হাত গুটিয়ে নিল। ব্যাগটা ভিতরে রেখে বাইরে এসে দেখলো চশমা পরা ছেলেটা তখনও দাঁড়িয়ে আছে। তাকে দেখেই বলল, আমিও নতুন এসেছি। খয়েরি রঙের বাড়িটার দিকে আঙ্গুলি করলো।